স্বাগত জানাচ্ছি আমার নতুন আলোচনায়। আপনাদের কথা দিয়েছিলাম যে আমি আমার বিভিন্ন সময় যে জায়গা ভ্রমণের বিষয়গুলো আছে এগুলো আপনাদেরকে আহ, বলবো, যেগুলো হচ্ছে কিছুটা আমাদের হয়তো নীতি নির্ধারকদের কাজে লাগতে পারে, কিছুটা নিছক বিনোদন হিসেবে দেখা যেতে পারে। আবার কিছুটা হচ্ছে যে আমাদের নতুন প্রজন্ম হয়তো এখান থেকে শেখার মতো কিছু পেলেও পেতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে যে এই যে বিভিন্ন দেশে বিভিন্ন শহরে ঘোরা বা বিভিন্ন মানুষের সাথে মেলামেশা, সেই বিষয়গুলো হচ্ছে আপনাদের সাথে শেয়ার করা। আপনারা যেভাবেই দেখেন, মূলত এই কারণেই এই রেকর্ডগুলো আসলে করে রাখছি এবং কন্টেন্ট আকারে আপনাদের সামনে হাজির করছি। আজকে আপনাদের আমি বলবো উগান্ডার কিছু ঘটনা। তার একটি হচ্ছে যে আহ, আজ থেকে প্রায় 21 বছর আগে উগান্ডা গিয়েছিলাম। আহ, যতদূর মনে পড়ে যে আহ, এটি ছিল 12 কিংবা 13 আগস্ট 2004 সালের। 2004 সালের 12-13 আগস্ট, মানে বোঝাই যাচ্ছে আর কদিন পরে নতুন করে আরেকটি বছরে পড়বো। সেই সময়ের হিসেব করলে সেটি হচ্ছে 21 বছরের আগের কথা। স্মৃতি থেকেই বলছি। আহ, সেই জায়গায় হচ্ছে বলবো যে গিয়েছিলাম মূলত কঙ্গোতে। কঙ্গো থেকে আহ, ফেরার আগের দিন, বা ফেরার দিন যদি বলেন যে খুব ভোরবেলা 8টার দিকে সকালবেলা আমরা চলে আসি কঙ্গো। বুনিয়া এয়ারপোর্ট থেকে আসি হচ্ছে উগান্ডার এনটিবি এয়ারপোর্টে। এনটিবি এয়ারপোর্টে আসার পরে আমরা আগে থেকেই পরিকল্পনা করা ছিল আমাদের কনসুলার জেনারেলের অফিসে যিনি ট্রেজারার ছিলেন মিস্টার শহীদ, তাকে জানানো ছিল। আহ, তিনি আমাদের জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিলেন ট্রানজিট ক্যাম্পে। সেই ট্রানজিট ক্যাম্প মূলত আর্মিদের ট্রানজিট ক্যাম্প। আফ্রিকান বিভিন্ন দেশে, বিশেষ করে কঙ্গোতে যারা আসতেন, বিভিন্ন দেশের সেনা সদস্যরা কিংবা জাতিসংঘের কর্মকর্তারা, তারা সেই ট্রানজিট ক্যাম্পে যদি ওখানে কয়েক ঘন্টা বা 2-4 দিন থাকার বিষয় ছিল, সেই ট্রানজিট ক্যাম্পে তারা মূলত থাকতেন। তো সেই ট্রানজিট ক্যাম্পে আসি আমরা এয়ারপোর্ট থেকে, এবং ট্রানজিট ক্যাম্প থেকে আমরা রওনা হই উগান্ডার রাজধানী কাম্পালার দিকে। আমরা মূলত কাম্পালা যাওয়ার সময় পথেই জানতে পারি যে নীল নদের উৎস উগান্ডায়। মিশরের দুঃখ নীল নদ, সেই নীল নদের শুরুটা উগান্ডায়। মাটির নিচ থেকে পানিটা আসে, খরস্রোতা একটা নদী। তো আমরা প্রথমে কাম্পালা গেলাম। কাম্পালা গিয়ে উগান্ডার পার্লামেন্ট ভবন দেখলাম। তারপর হচ্ছে ওখানকার আরেকটা জায়গায় আমরা যাই, বেসিক্যালি টুরিস্ট স্পট, এবং সুভেনির শপ আছে ওখানে বেশ কিছু। আহ, সেখানে খুব মজার কিছু ঘটনা ঘটেছিল যে আমি আসলে যেখানেই যাই সেখানেই হচ্ছে উপহার হিসেবে নিয়ে যাই বাংলাদেশের কিছু কারেন্সি। সেটি হতে পারে কয়েন, আবার নোট, একেবারেই 1 টাকা 2 টাকা। এখন তো আর 1 টাকা পাওয়া যায় না ওইভাবে। 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, এরকম 50 টাকা, নানান ধরনের নোট নিয়ে যাই। একদম চকচকে নতুন নোট নিয়ে যাই। আহ, এগুলো হচ্ছে এক সময় আমার খুব শখ ছিল কারেন্সি সংগ্রহে। আমার কাছে বেশ কিছু দেশের কারেন্সি আছে, অন্তত কয়েন এবং নোট মিলে যদি ধরেন গোটা 30-35 দেশের হবে। এটা এটা হচ্ছে আমি যেই জায়গাগুলোতে গিয়েছি সেই জায়গাগুলো, এগুলো কারেন্সি। তা আমি যাওয়ার সময় নিয়ে যাই যে অনেকেই বাংলাদেশের নোট কেমন দেখতে চান, বা কেউ কেউ সংগ্রহের জন্য রাখতে চান। এবং এই যে কারেন্সি বিনিময়, এর মধ্য দিয়ে একটা চমৎকার সম্পর্ক গড়ে ওঠে
আবার কিছু সহযোগিতা পাওয়ার জায়গা সেটিও তৈরি হয়। তা আমি ওখানে যেই জায়গাটা আমরা গিয়েছিলাম সুভেনির শপে, সেখানে আমার মনে আছে যে আমি একটা দোকান থেকে 6টি পেন্টিং কিনেছিলাম, আফ্রিকান পেন্টিং, ছোট ছোট, খুব বড় না, ধরেন 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি বা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, এ ধরনের আফ্রিকান একদম ফোক ইয়ে নিয়ে কাজ করা সেই পেন্টিংগুলো ছিল ক্যানভাসের উপরে। তো আমি সেই জায়গা থেকে হচ্ছে ওগুলো যখন কিনি, সেই দোকানের একজনের সাথে আমার খুব মজার মজার কিছু কথা হয়। তাকে আমি প্রথমে আমাদের একটা 2 টাকার নোট দেই, সেই দোয়েল পাখি সেই নোট। সে খুব খুশি হয়, আমাকেও সে তাদের একটা কয়েন দেয়। তবে খুব মজার বিষয় হচ্ছে যে আমাদের তখন হচ্ছে বাংলাদেশে সম্ভবত 63 টাকা, 63 টাকায় $1। আর ওই সময়ে, একই সময়ে আমাদের যখন 63 টাকায় $1, তখন হচ্ছে উগান্ডার 1700 ফ্রাঁতে $1। তার মানে হচ্ছে টাকার মান উগান্ডার ফ্রাঁর চাইতে অনেক বেটার পজিশনে। এখনো তাই আছে, কিন্তু ওই সময় আরো ভালো ছিল। তো সেই জায়গায় হচ্ছে এক একটা পেন্টিং ফ্রেমিং ছাড়া, কারণ আমার আনার জন্য সেক্ষেত্রে আবার এই ধরনের আর্টওয়ার্ক আনতে গেলে আবার নানান অফিসিয়ালি আনতে নানান ঝামেলা, আবার ফ্রেমিংয়ের কারণে এগুলো হচ্ছে বহন করা সমস্যা। তো সব কিছু মিলিয়ে জাস্ট হচ্ছে আমি খোলা যেই পেন্টিংগুলো ছিল সেগুলোই পছন্দ করেছিলাম। তো ওখানে 6টা কিনলাম। এক একটা হচ্ছে প্রথমে আমার কাছে $5 করে চাইলো, $5 করে চাইলো। তার আগে ওদের ওখানে যেটা এক দরের দোকান, ফিক্সড প্রাইস $8 করে। কিন্তু আমি ওই যে বললাম যে কথা বলে গল্প করে বন্ধুত্ব জায়গায় যাওয়া, তারপর হচ্ছে ওই যে 2 টাকার একটা নোট দিলাম, এই সব কিছু মিলিয়ে সে খুব খুশি হলো এবং আমাকে হলো $5 করে দেবে বললো এক একটা। মজার বিষয় হচ্ছে আমি দরদাম করছি, কারণ টুরিস্ট এরিয়া তো, পৃথিবীর যে কোনো জায়গায় টুরিস্ট এরিয়ায় যে কোনো কিছুই অতিরিক্ত দাম চায়, এবং সেখানে হচ্ছে দরদাম করে কেনাটাই খুব ভালো। এবং দরদাম করবেন যে একেবারেই যতটা কমে পারা যায়। আপনার কাছে যদি $50 বলে, আপনি $2 বলেন, দেখবেন সেটা হয়তো 8 থেকে 10 বা $12 আপনি কিনতে পারবেন। তা আমি শুরু করলাম দরদাম। তো সে এক পর্যায়ে খুব বিরক্ত, বলছে, তুমি আমার বন্ধু, তুমি এত কথা বলছো এই কটা টাকার জন্যে? তা বললাম যে আসলে এই কয়টা টাকা তো না, তুমি একটু হিসেব করে দেখো তো, তোমার এসে টাকার হিসাবই করো, যে তোমার এখানে ধরো তুমি $5 করে চাচ্ছ, $30, $1 যদি 1700 ফ্রাঁ হয়, তাইলে $30 কত হয়? তো সে ক্যালকুলেটর নিয়ে হিসাব শুরু করলো। তো $30 কত হয়, ধরেন 31751, আর এদিকে হচ্ছে 1700 ফ্রা আর 2-3 শূন্য, তো মানে 51,000 ফ্রা, সরি 51,000 কি, হ্যাঁ 51,000 ফ্রা। তো পরে হচ্ছে তাকে বললাম যে এটা কি অনেক টাকা না? তো সে কিছুক্ষণ চিন্তা ভাবনা করে, তুমি একটু বাড়াও। তা বললাম যে তাহলে এক কাজ করো, আমরা আর ওইভাবে হিসাব না করি, তুমি আমাকে 6টা $8 দিয়ে দাও। তো বলছে না, তুমি তো আরো কমালা দাম। না, কমাইনি, $8 দিয়ে দাও। তো হচ্ছে না, $8 না, তুমি আমাকে 6টায় হচ্ছে $20 দাও। তো ধরেন
আপনার এক একটা যখন $8 করে চাইলো, তখন ছিল $48, সেটা হলো হচ্ছে $30, এখন সে $20 নামলো। তো আমি বললাম যে না, এটা বেশি হয়ে যায়। আচ্ছা, তোমাকে আমি $8 দিব, কিন্তু তুমি আজকে আহ, একটা ড্রিঙ্কস করে নিও, ছোট একটা পাইপ নিও, তোমাকে আমি আরো $1 দিচ্ছি। ওদের ওখানে হচ্ছে ধরেন আহ, ফ্রান্সের কিছু আছে, ড্রিঙ্কস আছে, আফ্রিকান লেবারদের জন্য করে, খুব অ্যালকোহলের মাত্রা মনে করেন 50, 55 বা 60%। এগুলো হচ্ছে $3-3.5 পাওয়া যায়। আর এরপর হচ্ছে ছোট পাইটে যদি যান, $1 হয়তো এটা 350 ml একটা পাইপ পাওয়া যাচ্ছে। তা আমি ওকে বললাম যে তোমাকে আমি $1 দিচ্ছি, তুমি আজকে সন্ধ্যায় আহ, এটা হচ্ছে এনজয় করবে, এবং মনে করো যে তোমার বন্ধু তোমাকে ড্রিঙ্কস দিয়ে গেছে। তো এটা বলার পর ওদের তো আবার এটা খুব দুর্বল জায়গা। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে $25 দিও, সরি $15 দিও, $15 দিও। তা আমি বললাম তুমি বন্ধু হিসাবে ভালো না। এই যে আমি তোমাকে আমার দেশের নোট দিলাম, এত সুন্দর চকচকে নতুন নোট দিলাম, আবার একই সাথে তোমাকে আমি ড্রিঙ্কস অফার করছি, তারপরে তুমি কমাচ্ছ না। তুমি এত বেশি লাভ করতে চাও বন্ধুর কাছ থেকে? আমাদের দেশে এসো, আমরা বন্ধুকে ফ্রি দিয়ে দেই। আবার কখনো কখনো হচ্ছে আমরা আমাদের আহ, কেনা দামটাই দিয়ে দিচ্ছি, আমরা সেখানে ব্যবসার কথা চিন্তা করি না। দেখো না, তুমি চাওয়ার আগেই তো আমি তোমাকে নোট দিলাম, তুমি চাওয়ার আগেই তো আমি তোমাকে ড্রিঙ্কস অফার করলাম, তো তুমি কেন ব্যবসার কথা চিন্তা করছো? পরে সে বললো ঠিক আছে, তুমি আমাকে $12 দাও। আমি তখন তাকে $10 দিয়ে বললাম তুমি $10 রাখো, এই $10 হচ্ছে তুমি ধরে নাও যে আমি তোমাকে দিলাম, তুমি এটা তুমি তোমার মতো করে খরচ করো, কোনো সমস্যা নেই, আমাকে তোমার পেন্টিং দিতে হবে। আফ্রিকানরা কিন্তু নৈতিকতার জায়গা থেকে, হৃদয়ের জায়গা থেকে অনেক বড়। আমরা ওদের সম্পর্কে আসলে জানি কম, তো এই জন্য আমরা মনে করি অভাবী, ওরা মিসকিন, ওরা অসভ্য, ওরা বর্বর, ওরা খুব খারাপ, ওরা যুদ্ধবাজ, এগুলো আমরা মনে করি। এগুলি পশ্চিমাদের আসলে অপপ্রচার। দুনিয়া জুড়ে তারা আফ্রিকানদেরকে দাবিয়ে রাখার জন্য এভাবেই প্রচারগুলো চালায়। তা আমি দেখলাম যে ওকে যদি আমি এভাবে বলি, দেখি না কি হয়, জীবনে কত টাকাই তো নষ্ট হয়। এবার না হয় $10 হলোই, যদি সে ঠিকই ওটা ওইভাবে রেখে দেয়। আবার একটু খারাপও লাগছে, $10 তো আমাদের জন্য আসলে একদম কম টাকা না। তো যাই হোক, যদি নেয়, বন্ধু রেখেছি, ঠিক আছে, থাকলো। আমি বললাম যে তোমার পেন্টিংটা দরকার নেই, তুমি রেখে দাও। তখন সে কি যেন ভাবলো, ভেবে $10 সে আর তার ক্যাশ বাক্সে রাখলো না, সে তার ওয়ালেট বের করলো, ওয়ালেট বের করে $10 রেখে দেবো। এবং তার আগে আবার আরেকটা দোকানে আমাকে ওই যে এটা ছিল কিনশাসায়, কিছু সুভেনির কিনেছিলাম। তো ওখানে তখন হচ্ছে ওই যে মুগাবের আমলের 50,000 টাকার ওদের নোট, সেটি কিনেছিলাম। ওরা কেনার পরে 50,000 টাকার সেই পুরনো নোট আর ওই সময়কার কিছু কয়েন নিয়েছিলাম আমি। তা আমাকে ওরা ওই যে $1 অনেকগুলো, প্রায় $70-75 সব $1 এবং পুরনো, মানে প্রায় ছিঁড়ে যাওয়া এই টাইপের নোট দিয়েছিল। আমি ওখান থেকে 10টা $1 নোট দিয়েছিলাম। তো ওরা হচ্ছে সেই যার কাছ থেকে সুভেনির শপে পেন্টিং করেছি, সে এই $10 তার ওয়ালেট রেখে দেবে। পরে বললো আমার বন্ধু আমাকে
$10 দিয়েছে, অনেক টাকা। মানে পার ডলারে 1700, তার মানে হচ্ছে 17,000 ফ্রাঁ দিলাম আমি তাকে। সে বললো যে আমার বন্ধু আমাকে $10 দিয়েছে, ঠিক আছে, তুমি বন্ধু হিসাবে খুবই চমৎকার, আমি তোমার কাছে আমার প্রোডাক্ট বিক্রি করতে পারবো না, আমি তোমাকে তোমাকে তোমার কাছে পেন্টিং বিক্রি করবো না। তো আমি বললাম ঠিক আছে, আমি তো তোমাকে বিক্রি করতে বলিনি, তুমি এটা রেখে দাও। তখন হচ্ছে সে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের বন্ধুত্বকে সেলিব্রেট করি, বলে সে আফ্রিকান কান্ট্রি সং। ও, গ্রামের যে সাউন্ড, ম্যাক্সিমাম 10 সেকেন্ড লাগবে যে কারো মাথা ধরে যাওয়ার জন্য আমাদের, সেই আফ্রিকান কান্ট্রি সং ছেড়ে দিয়ে সে এবার হচ্ছে আমার সাথে তার দোকানের সামনে, খুব বেশি বড় না, ধরেন কত হবে, 5 ফিট বাই 7 ফিট এরকম একটা ফাঁকা স্পেস, আর 3 দিকে হচ্ছে ইয়ে করা, তার বিভিন্ন সরঞ্জাম রাখা, ওই সুভেনির আইটেমগুলো রাখা। ওর মধ্যেই সে এবার ওই যে আমাদের এখানে অনেক সময় নাটকে অনেকে ব্যবহার করে, কিছু ছবিতে ব্যবহার করে, যদিও আমাদের এটা খুব মানে মানবাধিকার লঙ্ঘন এক ধরনের, বা একটা জাতিগোষ্ঠীকে হেয় করা, কিন্তু করছে, কেন করছে আমি জানি না। ওই যে জঙ্গলি নাচ, 1 2 3, আবার 1 2, আবার 1 2 3, এগুলো হচ্ছে সার্কেল আকারে যে ঘুরে বা আগায় পিছায়, হাতে একটা বর্ষা থাকে, যে এটা হচ্ছে আমাদের এখানকার নাটকে আফ্রিকান বোঝাতে, জঙ্গলি বোঝাতে এই জিনিস ব্যবহার করে। তো যাই হোক, ওই টাইপেরই নাচ, স্টেপিং নির্ভর, কাঁধে হাত দিয়ে হচ্ছে একজন আরেকজনের কাঁধে হাত দিয়ে এভাবে করে। তো তারা ওখানে আরো স্টাফ ছিল, আরো 2 জন ছিল, এই মিলে আমরা মোটামুটি 5 6 জন একটা লাইন হয়। ওইরকম হচ্ছে তারা যেভাবে করলো, পা তোলা, পা নামানো, পা পিছনে নেওয়া, সামনে নেওয়া, এই করে ওদের মতো করেই দেখে দেখে একটু নাচলাম, প্রায় মিনিট 2 নাচলাম ওদের সাথে, সে আফ্রিকান কান্ট্রি সঙ্গের তালে তালে। এই পরে হচ্ছে তার কাছ থেকে বিদায় নিলাম, যে আরেক দোকানে যাব, দেখি কিছু সুভেনির পাওয়া যায় কিনা। তো তখন আমি যখন চলে আসব, এর মধ্যে একটা প্যাকেট আমার হাতে দিয়ে বলল, বন্ধু হিসাবে এটা তোমার জন্য আমার গিফট। আমি তাকে ধন্যবাদ বলে চলে আসলাম। এইসব অন্য দোকানে গিয়ে আরো একটা জিনিস দেখলাম। তো কি গিফট দেখার জন্য আমার মানে খুব ইচ্ছা করছিল, ধারণা করছিলাম যে এই টাইপের কিছু হবে, তারপর আবার ভাবলাম যে না, নাও হতে পারে। কৌতূহল প্রচন্ড, যে আমি তাকে $10 দিলাম, এটা তার জন্য অনেক টাকা। আমি তার কাছ থেকে প্রোডাক্ট নিলাম না, মানে প্রোডাক্ট বলতে আমি সেই পেন্টিংগুলো নিলাম না। তারপর সে আবার আমাকে বন্ধু হিসাবে, এটা হচ্ছে সর্বোচ্চ সম্মান দিয়েছে। একজন ভিনদেশী, তার সাথে সে নাচ করলো, এবং ওই সময় অন্য কাস্টমার যারা এসেছিল, অন্য বিভিন্ন দেশের টুরিস্ট, তাদের কাছে সে কিছু সেল করলো না, ওই টাইমটায় সময় দিল না কাউকে। তো আবার আমার আসার আগে একটা গিফটের প্যাকেট ধরিয়ে দিল, আফ্রিকান গিফট। তো সেই জায়গা থেকে হচ্ছে বেরিয়ে এসে এরপর আবার আরেক দোকানে গিয়ে আমি পুঁতির মালা কিনেছিলাম। ধরেন একেবারে আমাদের গ্রামে গঞ্জে এখনো বা শহরে কিছু জায়গায় যে একদম বিভিন্ন রঙের লাল, সবুজ, নীল, হলুদ, কালো, সাদা, নানান রঙের যে পুঁতি হয়, পুঁতির মালা, একদম ওই পুঁতির মালাই কিনলাম। এক একটা পুঁতির মালা $1, কারণ বাংলাদেশে সেগুলো এখন 2 টাকার জায়গা হয়তো 5 টাকায়, এই 2025 সালে হয়তো 5 টাকায় পাওয়া যাবে। আমি সেটা 21 বছর আগে এক একটা মালা $1 করে 5টা মালা কিনলাম সুভেনির হিসাবে। যে আমি জানি যে বাংলাদেশে এগুলো এখন 2 টাকা করে পাওয়া যায়, কিন্তু আমি $1 করে কিনছি। কারণটা কি? কারণটা হচ্ছে এটা টাকা দিয়ে
হিসেব করলে হবে না। ওর দেশে পুঁতি অনেক দামি একটা জিনিস। ওর দেশে এই পুঁতি হচ্ছে ওদের আভিজাত্যে পুঁতি দিয়ে যখন মাথায় বেনি করে, ছোট ছোট এক মাথায় হয়তো 100টা 150টা 200টা বেনি করছে, ছোট ছোট চিকন চিকন করে ওর মধ্যে আবার এই পুঁতিগুলি যখন দেয়, ওর মানে আভিজাত্যের জায়গাটাই অন্য পর্যায়ে চলে যায়। তো এইটা তার কাছে, আফ্রিকানদের কাছে, উগান্ডা আর লোকজনের কাছে অনেক বড় একটা ব্যাপার। তার কাছে ওই $1 মানে মানে ডলারের হিসেবে অনেক বেশি, কিন্তু সম্মানের জায়গায়, আভিজাত্যের জায়গায়, পশনেসের জায়গা, যেভাবেই বলি না কেন, আমি ঠিক সঠিক শব্দটা খুঁজে পাচ্ছি না, যে পুঁতির মালা বিশাল কিছু। আমাদের কাছে হয়তো আমরা এই পুঁতি ধূপ, আচ্ছা রাখ, ওদের কাছে তো তা না। তা আমি ওই জন্যে যে সেই আফ্রিকান কালচারের একটা বড় পার্ট, সাজসজ্জার বড় পার্ট, সেই পুঁতির মালা কিনলাম 5 টাকা। এরকম আরও টুকটাক নানান জিনিস, ওদের কিছু কয়েন, এগুলো সুবিনির সব থেকে নিলাম। নিয়ে হচ্ছে তারপর হচ্ছে আমার মনে আছে, এখনো আছে, আমি আপনাদের দেখাচ্ছি। আসলে এই যে আমি এই জায়গায় কিন্তু রেকর্ডিংয়ে একটা পজ দিয়েছিলাম, কয়েক মিনিটের জন্য পজ রেখে তারপর হচ্ছে আমি একটা অন্য কাজ করেছি। তো খুব মজার একটা বিষয়, কয়েক মিনিট গ্যাপ দিয়ে আমি আবার রেকর্ডটা কন্টিনিউ করছি। সেই জায়গায় হচ্ছে যে ইনফ্যাক্ট আমি সেই সুবিনির শপে ওই যে পুঁতির মালা কেনার পরে কথা বলতে গিয়ে হচ্ছে বলছিলাম আরও কিছু জিনিস কিনেছিলাম ওই শপিং মার্কেটটা থেকে। এটা হচ্ছে একটা মাঠের মতো জায়গা, তার চারদিক ঘিরে হচ্ছে এই ধরনের ছোট ছোট দোকান ছিল, ওখানেকার কথাই বলছি। ওখানে কি কি কিনেছিলাম তার কিছু জিনিস হঠাৎ করে আমার মনে হলো আমার কাছেই আছে এগুলো। সেটি আমি যখন আমার ওয়াইফকে বললাম, আমার বউকে বললাম, বলার পরে হচ্ছে আমার বউ আর আমার ছেলে মিলে আমাকে কয়েকটি জিনিস খুঁজে দিয়েছে, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো, আপনারা খুব মজা পাবেন। দেখাচ্ছি, এই যে এগুলি কি আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, একটা একটা করে দেখাই। এগুলো উগান্ডা থেকে কেনা, কাম্পালা থেকে। তারপরে এই সেগুলো সবই দেখাবো, সব না মানে যা আছে আর কি। এখন পেন্টিংগুলো আছে কিন্তু ওগুলো একটু দূরে আছে, বের করতে অনেকটা সময় লাগবে। তো পেপার ওয়েট, যেটা হচ্ছে দেখাই, আমাদের নেত্রকোনার দুর্গাপুরে ওখানে বিজয়পুর, সেখানে যেমন সাদা মাটির পাহাড় আছে, বেসিক্যালি সিরামিকের জিনিসপত্র তৈরি করে, যে সেই ধরনের এক ধরনের মাটি দিয়ে তৈরি করবে। এগুলো পেপার ওয়েট, এটা জেব্রা, এখানে জেব্রাটা আরো স্পষ্ট, সবই জেব্রা। দেখাই, এটা হাতি, এটাও জেব্রা। বিভিন্ন সময় ভাষা পরিবর্তন থেকে শুরু করে নানান ঝামেলায় এই যে একটা পাশ ভেঙে গেছে, 21 বছর আগে কেনা এই জিনিসটা। এই ভাঙাটা, এই ভাঙা টুকরোটাও আছে কোথাও, মানে খুব কষ্ট পেয়েছিলাম যখন ভাঙে এটা। এটা হচ্ছে 3 পাশেই হাতি, এটাও এই পাশে হাতি ছিল, হাতির পাটা দেখা যাচ্ছে। এগুলো আসলে উল্টো পাল্টা হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই যে আরেকটা, এই 2 সেটের হাতির সেট ছিল, এটা ছিল জেব্রা
জেব্রা সেট। তো এটাও হাতি। এটা জেব্রা। এটাও হাতি। এটাও হাতি। এটাও হাতি। আর এটার এই পাশে জেব্রা, এই পাশে দেখতে পাচ্ছেন গাছ, এই পাশেও গাছ, তবে এই গাছের রঙের খানিকটা অংশ উঠে গেছে। তো এই তো মূলত ছয়টা জেব্রা এবং ছয়টা হাতি, সবই পেপার ওয়েট। এখানে ছোট বড় আছে। এগুলো বড়টা ওই বক্সের। পাঁচ, তার মানে হচ্ছে এর একটা নষ্ট হয়েছে, 12টা থাকার কথা 11টা আছে। যাই হোক, এই সুবিধাগুলো সেই জায়গা থেকে কিনেছিলাম কাম্পালা। আর আরেকটা হচ্ছে এই পেন হোল্ডার। এই কাজটা দেখলে আপনারা কি মনে করতে পারেন বাংলাদেশের একজন শিল্পীর কথা? আমাদের একজন শিল্পী ছিলেন নোভেরা, ওনার কাজগুলো অনেকটা এই ধরনের। উনি আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারের ডিজাইন করেছিলেন, যদিও আমরা হামিদুজ্জামান সাহেবের কথাই জানি, কিন্তু কাজটা ছিল নোভেরা আপার। উনি নানানভাবে নিগৃহীত হয়ে এক পর্যায়ে মনোকষ্টে দেশ ছাড়েন। প্যারিসে ছিলেন অনেক বছর, এবং কয়েক বছর আগে তিনি চিরবিদায় নিয়েছেন। নোভেরা আপার কাজগুলো এই ধরনের। আপনারা চারুকলা ইনস্টিটিউটে গেলে মেন গেট দিয়ে ঢুকলেই হাতের ডান পাশে ওনার কিছু কাজ দেখবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওখানে ওনার এই টাইপের কিছু কাজ আছে। এক সময় রমনা পার্কে ছিল, এখন আর আছে কিনা আমি জানি না। তো সবকিছু মিলিয়ে নোভেরা আপার কাজকেই মনে করিয়ে দেয় এই পেন হোল্ডারের যে ডিজাইনটি। এগুলো সেই একই মাটির তৈরি, সাদা মাটি। তো এই ধরনের কিছু জিনিস নিয়েছিলাম। তো যেটা বলছিলাম যে আমাকে ওই যে একটা প্যাকেট ধরিয়ে দিয়েছিল গিফটের। পরে যখন গাড়িতে উঠলাম, গাড়িতে ওঠার পরে দেখলাম প্যাকেট খুলে যে আমি যেই 6টা পেন্টিং পছন্দ করেছিলাম, ওই প্যাকেটে ওই 6টি পেন্টিং আমার সেই নতুন বা ওই একদিনের সেই বন্ধু আমাকে দিয়ে দিয়েছে। কি অসাধারণ ভালোবাসা, বন্ধুত্ব। তো তার সাথে পরে 2-3 বার কথা হয়েছিল, কিন্তু পেশাগত কারণে নানান কিছু মিলিয়ে, নাগরিক জীবন সবকিছু মিলিয়ে যোগাযোগটা আসলে কন্টিনিউ হয়নি। তো সেই জায়গায় হচ্ছে আস্তে আস্তে যোগাযোগ বন্ধ হয়ে যায়। তো ওখান থেকে গিয়েছিলাম আমরা নীল নদের উৎস দেখতে, এবং যাওয়ার পথের যে অভিজ্ঞতা এবং যাওয়ার পরের যে অভিজ্ঞতা এবং সেখানকার পানির যে স্রোত এবং কত তীব্রতা আমরা সেটা পরীক্ষা করেছিলাম। আমি আজকে আর সে আলাপে যাচ্ছি না।
আরেকদিন শুধু নীল নদ নিয়েই কথা বলবো। নীল নদের উৎস মুখে যাওয়া এবং সেখান থেকে ফেরা এক অসাধারণ অভিজ্ঞতা। যারা ঘুরতে পছন্দ করেন তারা নিশ্চয়ই মানে বিষয়গুলো বুঝবেন। আবার হয়তো আপনি ঘুরতে পছন্দ করেন না, কিন্তু ঘোরার ঘটনাগুলো শুনতে পছন্দ করেন, অথবা অজানাকে জানার ইচ্ছা যাদের আছে, আমার ধারণা নীল নদের উৎসের সেই গল্প শোনার জন্যে আপনারাও নিশ্চয় অপেক্ষা করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। কাম্পালার গল্প ছিল এটি, বিশেষ করে কাম্পালার সুভিনির শপের গল্প। আমার ধারণা আপনাদের খুব একটা খারাপ লাগেনি। তবে এরপরে আমরা আমাদের আরেকটি কন্টেন্টে বলবো নীল নদ নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে পথ চলবে।